অর্জুননগরে সেখানে বুথ সভাপতিকেও মারধর করা হলো, এমন আশঙ্কাজনক মামলা ছাড়া আর কি আছে? মামলা ছাড়া কোনো অস্তিত্ব নেই এবং আজকের পরে সব বন্ধ হয়ে ব্যাপক কেন্দ্রীয় বাহিনী ঢুকছে এবং বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরকে বিভিন্ন এলাকায় সিএপিএফ বা ইলেকশন কমিশন থেকেও পাঠানো। দাদা সাধু স্পর্শকাতর বুথ হিসেবে ঘোষণা করেছে অর্জুননগর, সাউথখণ্ড, আড়গোয়াল ইত্যাদি এলাকাকে এবং তারা ভোট শান্তিপূর্ণ করানোর জন্য যা করা হবে। আজ সন্ধ্যার পর থেকে পরিবেশ দেখবেন অন্যরকম হয়ে যাবে, গুন্ডারা বাড়ির ভিতরে। খুব অসভ্য। সকালে তাপসী মণ্ডলের সঙ্গে করেছে, না সব জায়গায় করছে, ওটা করছে, এটা আইপ্যাকের বুদ্ধিতে হচ্ছে, হচ্ছে বাংলার লোক দেখছে। গতকাল অব্দি হিসাব নিয়েছে, আবার হিসাব দেবে 25 তারিখে 1 জুনে হিসাব করবে। এই কালচার ছিল না বিগত 75-76 বছরে, কোনোদিন এই কালচার কেউ করেনি। মমতা ব্যানার্জির থেকেও সংখ্যায় বেশি একসময় কংগ্রেস ছিল এমএলএ, একসময় সিপিএম ছিল। এই কালচার আমরা দেখিনি। না এই আইপ্যাক করাচ্ছে, আইপ্যাকের এই চিটিংবাজগুলো, চোরগুলো করাচ্ছে সবগুলো একসঙ্গে। আমরা অ্যালাউ করছি। আমরা বলেছি কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। কুকুর প্রজাতির এরা, কুকুরের থেকেও কুকুরেরও প্রভু ভক্তি আছে। দাদা অভিজিৎ বাবুর প্রচারে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করলো 24 ঘন্টার জন্য, বিকেল 5টা অবধি, মানে আজ থেকে কাল। ইলেকশন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়ে বলবো না, তবে মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনের। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন, ভাইপো বলেছে 2000 টাকার রেট, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? আমরা এটা স্বীকার করে নিলাম, ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত। 24 ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন, বাড়িতে বসে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। এবং কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দেওয়ার কথা বলেছিলেন 2000 টাকা, তার প্রত্যুত্তরে উনি বলেছেন। দাদা আজকে আপনাকে নন্দীগ্রাম ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা আগে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, সব সন্ন্যাসীরা খারাপ, গেরুয়া বসন পড়লেই খারাপ, এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে। কি ভাষা বলেছে মহিষাদলে এসে, বাপ বেটা গদ্দার। ইলেকশন কমিশন তখন ঘুমায়? মা বেটার ক্ষেত্রে একরকম আইন, আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন। সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা? এই যে সংঘদের উপর আক্রমণ, কার্তিক মহারাজ, কে জানেন না? আপনি নিজে জানেন। উনি হিন্দুদের উপর আক্রমণ করেন মুসলমান ভোট পাওয়ার জন্য, আর গরিব মুসলমানদের মারেন। বকটুইতে মেরেছেন, গার্ডেন নিচে মেরেছেন। পাশাপাশি অধীর চৌধুরীও আজকে তাকে সমর্থন করছেন। আনিস খানকে মেরেছেন, নৌসাদ সিদ্দিকীকে জেল খাটিয়েছেন। আজকে অধীর চৌধুরীও একইভাবে মমতা সাপোর্ট করছে, অর্থাৎ যে বক্তব্য দিয়েছে কার্তিক মহারাজ। আমি বলবো না অধীর চৌধুরী জামানত থাকে কিনা দেখুন, গণনার দিন হার্ড হবে তো বলে গেলাম, লিখে রাখো। সেবক রোডে জামানত থাকবে কিনা জানি না। সেবক রোডে তো আক্রমণ হয়েছে, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, ওনার উস্কানিতে এগুলো হয়েছে। সত্যিই আমাদের মনে বেশ কিছু প্রশ্ন জাগছে। নির্বাচন কমিশন এখনও অবধি যে ভূমিকা পালন করছিল তাতে বেশ সদর্থকই লাগছিল, কিন্তু আজকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে যে সিদ্ধান্ত জানিয়েছেন, হতেই পারে তিনি একটা কথা বলেছেন তাতে মনে হয়েছে কমিশনের যে তিনি হয়তো সঠিক কথা বলেননি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যাদের বিরুদ্ধে কথাগুলো বলেছেন তারা কি বক্তব্য রাখছেন? প্রথম থেকেই এখানে নির্বাচন কমিশন কোথাও গিয়ে যেন ওই পিসি ভাইপোর উপর একটু বেশি সদয়। তারা যেটাই বলছেন সমস্ত কথাই ইগনোর করা হচ্ছে, যা খুশি তাই বলে যাচ্ছেন। সাধু সন্তদের তিনি অপমান করছেন, তারা অপমান করছেন, ধর্ম তুলে কথা বলছেন, উস্কাচ্ছেন, তবুও কোনো রকম কোনো তাদের বিরুদ্ধে ব্যাপার নেই। আর তার পাল্টা প্রত্যুত্তর দিয়েছেন বলে প্রাক্তন বিচারপতি
আজকে ব্যান হয়ে গেলেন 24 ঘন্টার জন্য। যদিও তাতে কিছু অসুবিধা নেই বললেন শুভেন্দুবাবু, এবং তার সঙ্গে একাধিক বিষয় নিয়ে তিনি কিন্তু বেশ বিস্ফোরক কথাবার্তা বললেন। এক এক করে তার প্রত্যেকটা ব্যাখ্যা করার চেষ্টা করবো এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশ্যই করে শুভেন্দুবাবুর বক্তব্য নিয়ে তো কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের ছোট্ট করে জানিয়ে রাখি আমাদের নতুন সেগমেন্ট জনতার রায়, আমরা যেখানে বিভিন্ন লোকসভা ধরে ধরে আপনাদের মতামত জানার চেষ্টা করছি, এবং সেগুলো কিন্তু ভিডিও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়ে আমরা সেগুলো প্রিয়বন্ধু মিডিয়ার পর্দায় দেখাচ্ছি। এবং আজকে আমরা কথা বলবো দক্ষিণ কলকাতা যে কেন্দ্র রয়েছে, লোকসভা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র নিয়ে। আপনি যদি দক্ষিণ কলকাতার বাসিন্দা হন, সেখানকার ভোটার হন, তাহলে আপনার নাম, আপনার বিধানসভা কেন্দ্র এবং আপনার মোবাইল নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9686671317 নাম্বারে একটা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিন। আমরা ডেফিনেটলি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব, এবং আপনাদের বক্তব্য নিয়ে অবশ্যই করে সেটা প্রিয়বন্ধু মিডিয়ার দর্শকদের দেখাবার চেষ্টা করব। যাক, যে প্রসঙ্গে বলছিলাম, অভিজিৎবাবুর প্রসঙ্গে পরে আসছি, কিন্তু আজকে শুভেন্দুবাবু যে কথাটা বললেন সেটা কিন্তু খুব ইতিবাচক বা খুব ইঙ্গিতবাহী বলে আমার মনে হয়েছে। কোন বিষয়ে কথা বললেন? প্রথমেই তিনি যেটা শুরু করলেন যে বিভিন্ন জায়গায় কিন্তু হামলার ঘটনা চলছে। আমরা দেখছি যে ভোট পরবর্তী হিংসা 2021-এর পর যেটা হয়েছিল সেটা নিয়ে কিন্তু অনেকেই আতঙ্কিত, কেননা মানুষের প্রাণ গেছে, দোকানঘর, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি বাড়ির মহিলাদের শ্লীলতাহানি অবধি করা হয়েছে। ফলে ভোট পরবর্তী হিংসা নিয়ে সকলেই বেশ উদ্বিগ্ন রয়েছে। আর এখনও অবধি যে 5টা দফায় ভোট পশ্চিমবঙ্গে হয়ে গেছে, সেখানে কিন্তু তোলামুলিরা বিশেষ দাঁত ফোটাতে পারেনি, এমনটাই কিন্তু বিভিন্ন মানুষের মত। এবং সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে যারা পোলিং অফিসিয়াল ছিলেন, যারা রাজনৈতিক কর্মী রয়েছেন, এমনকি রাজনৈতিক বিশেষজ্ঞও যারা রয়েছেন, বিভিন্নভাবে যারা খবরগুলো জোগাড় করার চেষ্টা করেন, প্রত্যেকের অ্যানালিসিসেই কিন্তু উঠে আসছে তারা কিন্তু খুব একটা বিশেষ সুবিধা করতে পারেনি। ফলে শেষ 2 দফার ভোট আছে, এবং 2 দফা খুব ইন্টারেস্টিং 2টো দফা আছে। 6th ফেজ যেটা হবে, 6ষ্ঠ দফা যেটা হবে, সেটা বলা যেতে পারে বিজেপির গড় প্রায় সমস্ত আসন তাদের দখলে আছে, এমন এমন জায়গাতেই কিন্তু ভোট হতে চলেছে। অন্যদিকে একদম শেষ দফা যেটা হতে চলেছে, 7ম দফা, সেটা আবার কিন্তু এই রাজ্যের শাসক দলের গড়, সেখানে কিন্তু বিশেষ এর আগে অন্যান্য বিরোধী দল দাঁত ফোটাতে পারেনি। যদিও বিরোধীদের অভিযোগ হচ্ছে যে এইসব জায়গায় দাঁত ফোটাতে না পারার একটা বড় কারণ হচ্ছে এখানে গুন্ডামি চলে, এখানে তোলামুলি অসভ্যতা চলে, এবং তার ফলে কিন্তু সাধারণ মানুষ নিজের মতাধিকারটা প্রয়োগ করতে পারে না। আর সেই জন্যই এখানে ফলাফল লেখায়। এখানে যদি সত্যিই সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় এবং মানুষ নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে, তাহলে এইসব আসনেও কিন্তু অন্যরকম ফলাফল হতে পারে। আর আপনারা জানেন, শেষ 2 দফার জন্য 1020 কোম্পানি বাহিনী আসছে, যেটা পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশন চেয়েছিল 920 কোম্পানি বাহিনী। এই বিভিন্ন ফেজগুলো করার পর সেখানে কোনো ডিমান্ড বেড়েছে কিনা বা নিজে থেকেই এটা স্বতঃপ্রণোদিতভাবে হচ্ছে কিনা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানা নেই, কিন্তু 1020 কোম্পানি বাহিনী আসছে শেষ 2টো দফাকে মেনটেন করতে। এই সংখ্যাটা দেখেই কিন্তু একটা অনেকেরই ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এর পাশাপাশি যেটা হচ্ছে, যেটা আজকে শুভেন্দুবাবু বললেন, যে বিশেষ আধিকারিকরা কিন্তু আসছেন, অর্থাৎ সেই লাল চুল কানে দুলদের কিন্তু ঠান্ডা করার দাওয়ায় চলছে। এবং কলকাতা ও অন্যান্য যে সংলগ্ন অঞ্চল রয়েছে, সেখানে যে এই লাল চুল কানের দুলদের দাপট একটু বেশি, সেখানে মাতব্বরিটা যে একটু বেশি হয়, সেটা মোটামুটি সকলেরই জানা। কিন্তু তাদেরকে ঠান্ডা করতে কিন্তু এবার বিশেষ বাহিনী আসছে, যেটা কিন্তু ইতিবাচক। অর্থাৎ যেভাবে 5টা দফার ভোট হয়েছে, বাকি 2টো দফাও সেইভাবে করাটা কিন্তু কমিশনের কাছে চ্যালেঞ্জ। আর সেটা যত সুন্দরভাবে হচ্ছে, তত কিন্তু শাসক দলের ঘুম উড়ছে। এর পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন জায়গায় হামলার ঘটনা বাড়ছে। আজকে আমরা দেখলাম যে মিঠুন চক্রবর্তী তিনি গিয়েছিলেন প্রচারে মেদিনীপুরে, সেখানে তার যে প্রচার জায়গা চলছে সেখানে হামলা হয়েছে। যাদবপুরে সৃজন ভট্টাচার্য সিপিএম প্রার্থী, তার উপরে হামলা হয়েছে। এই যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, সেটাও কিন্তু শুভেন্দুবাবু বলে দিলেন কারা করাচ্ছে, এবং তিনি বললেন যে তিনি অ্যালাউ করছেন। কিন্তু এগুলো কিন্তু কোনো রকমই কোনো কিছু দাগ কাটতে পারবে না। মানুষ কিন্তু এগুলো দেখছে, আর যত দেখছে মানুষ কিন্তু ডিসিশনটা নিচ্ছে, তাদের সুবিধা হচ্ছে যে কোন দিকে ভোটটা করা উচিত। কিন্তু যেটা আমার মনে হয়েছে শুভেন্দুবাবু আজকে বললেন সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে অধীর চৌধুরীকে নিয়ে। গোটা পশ্চিমবঙ্গে অনেকেই বলছেন কংগ্রেস যদি একটু আসন পায়, সেটা হচ্ছে বহরমপুর,
কেউ কেউ 2টি আসনও দিচ্ছেন বহরমপুরের পাশাপাশি মালদা দক্ষিণ। কংগ্রেসের যারা উৎসাহী সমর্থক রয়েছেন তারা অবশ্য অনেক আসনই জিতছেন, জঙ্গিপুর থেকে আরম্ভ করে একাধিক আসন তারা জিতে যাচ্ছেন। যাক, সেটা অন্য কথা, কিন্তু যেটা বাস্তবের উপর ভিত্তি সেখানে 1টা বা 2টো আসন কংগ্রেস পেতে পারে, যার মধ্যে বহরমপুরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেখানে অধীর চৌধুরী গত 5 বার জিতেছেন, 6ষ্ঠবার জেতার জন্য তিনি লড়ছেন। সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে অধীর চৌধুরীর কথার কোনো গুরুত্ব নেই, তিনি এবার 3য় হবেন সেটা তিনি লিখে দিলেন, তার জামানত না বাজেয়াপ্ত হয়ে যায়। জামানত বাজেয়াপ্ত হবে কি হবে না সেটা তো 4ঠা জুন বোঝা যাবে, কিন্তু সত্যি যদি শুভেন্দুবাবুর কথায় সামান্যতম কোনো বাস্তবের সঙ্গে মিল থাকে, এটা তো বড় সড়ো হতাশার একটা জায়গা থাকবে বামফ্রন্ট কংগ্রেসের জন্য, যে বহরমপুরে অধীর চৌধুরী হেরে যাচ্ছেন এবং সেটাও 3য় হয়ে। বেশ একটা কিন্তু ইন্টারেস্টিং জায়গা সেই জায়গাটাই হতে চলেছে। তবে সবথেকে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু যখন সন্দেশখালি নিয়ে সেখানকার নারীদের, সেখানকার মায়েদের, দিদিদের চূড়ান্ত রকমের অসভ্যভাবে আক্রমণ করেছিলেন ওই শাসক দলের 2 শীর্ষ নেতা নেত্রী, তাদের রেড বেঁধে দিয়েছিলেন, তখন কিন্তু কমিশন কানে ঠুলি গুঁজে বসেছিল, কোনো রকম কোনো স্টেপ নেয়নি। আর সেইটার পাল্টা প্রত্যুত্তর দিতেই গায়ে ফসকা পড়ে গেছে যেন, সেইভাবে একদম তড়িৎ গতিতে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হলো। এবং যেটা আমি শুনছিলাম যে অভিজিৎবাবুর তরফ থেকে কিন্তু 3টে অপশান দেওয়া হয়েছিল, যে আমার জবাবে যদি সন্তুষ্ট না হন তাহলে আমাকে আরও ফার্দার ব্যাখ্যার জন্য যদি বলেন আমি সেই ব্যাখ্যা দিতে প্রস্তুত আছি। দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে যদি কোনো রকম আপনারা শাস্তিমূলক ব্যবস্থার কথা ভাবেন তাহলে অবশ্যই করে তার আগে যেন একটা হিয়ারিং করা হয়। এবং তার থেকেও বড় কথা তিনি যেটা বলেছিলেন, তিনি বোধহয় সম্পূর্ণ যে ভিডিওটা সেটা দিয়েছিলেন, সেইটা শুনে তারপর তার ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু কোনোটিই নাকি করা হয়নি। এবং এইটা রীতিমতো কিন্তু সকলকেই চমকে দিচ্ছে। এটা কি কোথাও গিয়ে একটা সত্যিই নিরপেক্ষ ভূমিকা থাকছে? আর এই ঘটনা ঘটার পর কি সেটা ভোটে কোনো এফেক্ট পড়বে? অর্থাৎ দেখুন, তমলুকে যেটুকুনি ইনপুট পাচ্ছি সেখানে কিন্তু এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে কিন্তু সেখানকার মানুষ কার্যত ঈশ্বরের রূপে দেখছেন এবং তারা ভাবছেন, তারা গর্বিত এই মানুষটা তাদের এখান থেকে জিতবেন এবং সাংসদ হবেন। সেই জায়গা থেকে তাকে যে এইভাবে ব্যান করা হলো এবং তিনি এমন একটা পরিস্থিতিতে তিনি এর প্রতিবাদ করেছিলেন, সেটা হচ্ছে সন্দেশখালীর মা বোনেদের সম্মান বাঁচানোর জন্য তিনি যে গর্জে উঠেছিলেন, তার পরিপ্রেক্ষিতে তাকে যে ব্যানটা হতে হলো, তাতে কি ভোট বাক্স উপচে পড়বে? এতে কি আসলে হিতে বিপরীত হলো? অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে আটকানোর চেষ্টা ছিল, সেই আটকানোর চেষ্টা তো গেলই না, উল্টে এতে তার প্রতি সমর্থনের হাওয়াটা আরও কি বেড়ে গেল? সেটা তো বোঝা যাবে ভোট হলে, সেটা তো বোঝা যাবে ইভিএম খুললে। কিন্তু সামগ্রিকভাবে কমিশনের যে ভূমিকা, বিশেষ করে অভিজিৎ গাঙ্গুলি কাণ্ডে, সেটা কিন্তু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। কিন্তু সেটা তুলে দিল যেটা মেন জায়গা, যেটার উপরে সকলে ফোকাস করে রয়েছেন, এবং বাংলার সমস্ত বঙ্গবাসী যারা চান যে এই রাজ্যের আপদ বিপদগুলো বিদেয় হোক, তারা যেটার উপর ভরসা করছেন, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু ব্যাপক হারে আজকে সন্ধ্যেবেলা থেকে আসছে এবং তার ফলে পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিবেশটা পাল্টে যেতে চলেছে। এবং সবথেকে বড় কথা যেটা শুভেন্দুবাবু দাবি করলেন, যে বিশেষ আধিকারিকরা আসছেন, ফলে গুন্ডারা এবার ঘরে ঢুকে যাবে। সত্যিই কি তাই হবে? শেষ 2টো দফা বাকি 5টা দফার মতো শান্তিপূর্ণ হতে পারবে, ঠান্ডা হতে পারবে, লাল চুল কালের দুলদের আলটিমেটলি আটকাতে পারবে? এবং সো কল্ড যে শাসকের দুর্গ বলে শেষ ফেজটা রয়েছে, সেখানে কি এবার পদ্মফুলের ঝড়টা উঠবে? দেখা যাবে। আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।